চাহিদা থাকলেও চলতি বছরের ৯ মাসে মাত্র ৩বার ট্রাকে পণ্য বিক্রি করেছে সরকারের বিপণন সংস্থা টিসিবি। গত সেপ্টেম্বরের পর থেকে আপাতত বন্ধ ট্রাকে পণ্য বিক্রি। সংস্থার মুখপাত্র জানান, সরকারি নির্দেশনা না থাকায় এই কর্মসূচি বন্ধ রয়েছে। এদিকে সাশ্রয়ী মূল্যে পণ্য কিনতে না পারায় ভোগান্তিতে টিসিবির কার্ড না থাকা অনেক স্বল্প আয়ের মানুষ। গেল সেপ্টেম্বরে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৭.৬৪%। এ অবস্থায় প্রতিটি পরিবার খাদ্যের যোগান দিতে আয়ের প্রায় ৫৫% ব্যয় করছেন। তাই চাপ কমাতে টিসিবির ট্রাক থেকে ভর্তুকি মূল্যে তেল, ডাল ও চাল সহ কয়েকটি পণ্য কেনার সুযোগ খোঁজেন স্বল্প আয়ের মানুষ। তবে সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে বন্ধ রয়েছে টিসিবির ট্রাক সেল কার্যক্রম। জানা গেছে, চলতি বছর মাত্র ৩বার এই কর্মসূচি পরিচালনা করা হয়েছে। আর্থিক চাপ সামলাতে না পেরে ট্রাক সেল চালু রাখার দাবি জানিয়েছেন নিম্ন আয়ের মানুষ। সরকারি অফিসের থেকে বেশি তো এখানে মালটার দাম পাওয়া যায়, কমে পাওয়া যায়। এখানে মাল এখানে আপনার এটার জন্য আপনি লো পড়ে দাম বাইরে গেছে গা। এখন যদি এই টিসিবি অনেক আগেই বন্ধ হয়ে গেছে গা, প্রায় ২০-২৫ দিন, ১ মাস। তো ওখানে যদি আবার টিসিবি পণ্যগুলো ট্রাকে করে সেল দেয়, তাহলে বাংলাদেশে কি ঢাকা শহরে অনেক দৃষ্টি ভালো হবে। বিশেষজ্ঞদের মতে, এই কর্মসূচি নিয়মিত চালু রাখা গেলে উপকৃত হবেন সাধারণ মানুষ। তবে টিসিবি বলছে, আপাতত সারা বছর সম্ভব না হলেও প্রয়োজন অনুসারে ট্রাকের পণ্য বিক্রি কার্যক্রম চালু রাখবে বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্য মন্ত্রণালয় সরকার এটি অনুধাবন করবে এবং ভোক্তাদেরকে অন্তত কিছুটা হলেও ২-৩টি আইটেম, যেটা টিসিবির ট্যাক্স লেভেল, বিশেষ করে চিনি, তেল, ডাল, এই ধরনের পণ্য যাতে ট্রাক সেলের মাধ্যমে এই কার্যক্রম আবার পুনরায় চালু করে ভোক্তাদের কিছুটা হলেও স্বস্তি দিবে। ট্রাক সেল বিক্রয়ের নীতিগত সিদ্ধান্ত কিন্তু সরকারের এই মুহূর্তে নাই। যদি প্রয়োজন হয় বাজার বিবেচনায়, তাহলে এটার পাশাপাশি প্রেক্ষাপট বিবেচনায় সরকার এই সিদ্ধান্তগুলো নেবে। তবে নিয়মিত যেটা চলবে, কার্ডের বিপরীতে পণ্য বিতরণ করা। নভেম্বর থেকে টিসিবির পণ্য তালিকায় চা, লবণ, ডিটারজেন্ট সহ মোট ৫টি নতুন পণ্য যুক্ত করেছে বাণিজ্য মন্ত্রণালয়। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর ব্যবহার নিয়ে কোনো নীতিমালা নেই দেশের ৬৮ ব্যাংকের। এমনকি প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রেও রয়েছে দুর্বলতা। বুধবার রাজধানীতে গবেষণা সংস্থা বিআইবিএম এর এক কর্মশালায় এসব কথা উঠে আসে। ঝুঁকি এড়াতে এআই এর ব্যবহারে সতর্ক থাকার তাগিদ দেন তারা। এ সময় নিরবচ্ছিন্ন গ্রাহক সেবা ও সাইবার নিরাপত্তায় ব্যাংকগুলোকে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান বিশ্লেষকেরা। তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়ার পাশাপাশি ব্যাংক খাতে প্রতিনিয়ত বাড়ছে সাইবার ঝুঁকি। নিরাপত্তার ঘাটতির কারণে বাংলাদেশ ব্যাংক থেকে ২০১৬ সালে $১০,১০,০০,০০০ চুরি করে হ্যাকাররা। এত বছর পার হলেও সাইবার নিরাপত্তার বিষয়ে এখনও পুরোপুরি প্রস্তুত নয় বাংলাদেশ। ব্যাংকিং খাতে সাইবার নিরাপত্তা ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিআইবিএম এর আলোচনায় উঠে আসে, সাইবার হামলার শিকার হলে বর্তমানে এআই পদ্ধতি ব্যবহার করে ঘুরে দাঁড়ানোর সক্ষমতা আছে মাত্র ৫% ব্যাংকের। বাকি ৯৫% ব্যাংক সাইবার হামলার পরবর্তী পুনরুদ্ধারে এখনও ম্যানুয়াল পদ্ধতি ব্যবহার করছে। তাই প্রযুক্তি খাতে ব্যাংক কর্মকর্তাদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি বিনিয়োগ বাড়ানোর আহ্বান বিআইবিএম এর। হ্যাকাররা যেহেতু অ্যাটাক করার জন্য ইনোভেটিভ টেকনোলজি তারা ইউজ করছে, তো কাজে এটাকে মোকাবেলা করতে হলে আমাদের যে ব্যাংকের যে সিকিউরিটি সিস্টেম যেগুলো আছে, এক্সিস্টিং যে সিকিউরিটি সিস্টেমগুলো, সেগুলোকেও আমাদেরকে পাওয়ার্ড করতে হবে। এ সময় আলোচকরা বলেন, সাইবার নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ মাধ্যম হতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। তবে তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহার করতে না পারলে ব্যাংকসহ অনেক আর্থিক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে বলেও আশঙ্কা তাদের। মানি লন্ডারিং এর ক্ষেত্রেই বলি, সাইবার সিকিউরিটির ক্ষেত্রেই বলি, নেটওয়ার্ক মনিটরিং ম্যানেজমেন্টের টুলসের কথাই বলি, এসআইএম এর কথাই বলি, সকের কথাই বলি, সবাই যারা অফার করছে তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। মেজর চ্যালেঞ্জ যেটা হচ্ছে যে এই টুলসগুলোর ক্ষেত্রে যদি আমাদের এই আইটি কমিউনিটির লোকজনকে চিন্তা করে, তো আমাদের দেশে মোটা দাগে হিউম্যান সিকিউরিটি যেখানে কম, সাইবার সিকিউরিটি তো অনেক দূরের কথা। তো রিয়ালিটি আমাদেরকে নিতে হবে এবং রেগুলেটরের সাথে খুব ক্লোজলি কাজ করতে হবে প্র্যাকটিশনারদের। এটা একজন আরেকজনের সম্পূরক। ব্যাংকের দ্রুত গ্রাহক সেবা, ঝুঁকি ব্যবস্থাপনা ও জালিয়াতি প্রতিরোধে এআই সহ নতুন প্রযুক্তি ব্যবহারে দক্ষতা বাড়ানোর পাশাপাশি সচেতনতা বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের।
শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শ্রমিক বিক্ষোভের মুখে বন্ধ করে দেওয়া চট্টগ্রাম ইপিজেডের প্যাসিফিক জিন্স গ্রুপের 8টি কারখানা বৃহস্পতিবার থেকে চালু হচ্ছে। 5 দিন বন্ধের পর কাল থেকে একযোগে সব কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মালিকপক্ষ। প্যাসিফিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীরের স্বাক্ষর করা নোটিশে কর্মকর্তা কর্মচারীদের নির্ধারিত সময় উপস্থিত থেকে উৎপাদন কার্যক্রম পরিচালনায় সহায়তা করার আহ্বান জানানো হয়েছে। এর আগে গত 14 ও 15 অক্টোবর নগরের ইপিজেডের প্যাসিফিক গ্রুপের বিভিন্ন কারখানায় শ্রমিক বিক্ষোভ হয়। 16 অক্টোবর শ্রমিকদের সঙ্গে কর্মকর্তাদের মারামারির ঘটনায় কারখানায় ছুটি ঘোষণা করা হয়। এরপরই ওই রাতেই গ্রুপের 8টি কারখানায় আলাদা আলাদা নোটিশ জারি করে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। বর্তমানে কারখানাগুলোর সামনে সেনাবাহিনী ও পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে শ্রমিক কর্মচারীরা। সকালে নগরীর আগ্রাবাদ মোড়ে এই কর্মসূচি পালন করেন তারা। এ সময় নেতারা জানান, বন্দর নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র হচ্ছে। বন্দর লাভজনক প্রতিষ্ঠান, নিজেদের সক্ষমতা থাকার পরও বিদেশিদের দেওয়া হলে দেশের কোনো লাভ হবে না বলেও জানান তারা। শ্রমিক নেতারা আরও বলেন, বন্দর বিদেশিদের দিলে বহির্শত্রুর হুমকির মুখে পড়বে, তাই ইজারা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসতে সরকারকে অনুরোধ জানান তারা। না হলে বন্দর রক্ষায় 1 নভেম্বর শ্রমিক অনশনের ঘোষণা দেওয়া হয়। এখন লালদিয়ার শহর আবার ওই টার্মিনাল এরাও তারা দখলে নিতে চাচ্ছে। আমরা এটা হতে দিতে পারি না। শ্রমিকের হাত যদি ঐক্যবদ্ধ থাকে, এই সরকারের পাওয়ার ক্ষমতা নাই কোন বিদেশির হাতে আজকের এই বন্দর তুলে দিবে। আর এই বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অনুপম শীল। আমি যে বিষয়টা জানতে চাচ্ছি যে ডিসেম্বরে চট্টগ্রাম সমুদ্র বন্দরের নিউ মোরিং টার্মিনাল বিদেশিদের হাতে দেওয়ার কথা জানিয়েছে সরকার। এখন বন্দর শ্রমিক কর্মচারীরা মূলত কি দাবি জানাচ্ছে? এই আলোচনাটি মোটামুটি গত প্রায় 1 বছর ধরেই চলছে। অর্থাৎ চট্টগ্রাম বন্দরের এনসিটি বা নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি ডিপি ওয়ার্ল্ড নামক একটি দুবাই ভিত্তিক প্রতিষ্ঠানের কাছে পরিচালনার জন্য দেওয়ার কথা, এটি নিয়ে আলোচনা হচ্ছে এবং এটি নিয়ে নানামুখী আলোচনা প্রতিবাদ আমরা গত সময়ে লক্ষ্য করেছি। বিশেষ করে যারা প্রতিবাদ করছেন তাদের প্রধান বক্তব্য সেটি হচ্ছে নিউ মোরিং কন্টেইনার টার্মিনালে অন্তত 3000 কোটি টাকার মতো চট্টগ্রাম বন্দরের বিনিয়োগ রয়েছে বিভিন্ন যন্ত্রপাতি বা এই সমস্ত খাতে। তো তাদের বক্তব্য হচ্ছে যে যেই টার্মিনালটি চট্টগ্রাম বন্দরের সবচেয়ে লাভজনক টার্মিনাল এবং এখানে বন্দরের এত টাকা বিনিয়োগ, সেখানে আসলে নতুন করে বিদেশি অপারেটর না দিয়ে বরং বাইরে বিশেষ করে বে টার্মিনাল অথবা লালদিয়াচর টার্মিনাল, এই সমস্ত টার্মিনাল যেখানে এখনো অবকাঠামো গড়ে ওঠেনি বা বন্দরের এখনো টাকা খরচ হয়নি, সেই সমস্ত জায়গায় যাতে তাদের বিদেশি অপারেটরদেরকে নিয়োগ দেওয়া যায় সে বিষয়টির জন্য তারা বারবার এই আন্দোলন সংগ্রাম করছেন। এবং আমরা দেখেছি যে গত 2 মাস আগে এটি নিয়ে চূড়ান্ত একটি সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল, কারণ এর আগে যে সাইড পাওয়ারটেক নামে একটি প্রতিষ্ঠান, তাদের যে চুক্তির মেয়াদ অর্থাৎ তাদের পরিচালনা করার জন্য যে চুক্তি করা হয়েছিল সেটির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে যখন বিদেশিদের হাতে যাওয়ার একটা আলোচনা তখন প্রতিবাদের মুখে পড়ে, তখন কিন্তু আমরা দেখেছি যে এটি নৌবাহিনীর পরিচালনাধীন চিটাগং ড্রাইডককে এই দায়িত্বটি দেওয়া হয়েছে এবং আমরা গত 2-3 মাস ধরে দেখছি যে ড্রাইডকও কিন্তু অত্যন্ত সফলতার সাথে বলা যায় যে রেকর্ড গড়ে তারা এই টার্মিনালে কর্মকাণ্ড পরিচালনা করছেন। তো এটি নিয়ে আসলে একটা আলোচনা, এখন প্রতিবাদের ঝড় উঠেছে, বিশেষ করে গত কয়েক মাস ধরে এটি চলছে। আরেকটি বিষয় আমরা সাম্প্রতিক সময়ে লক্ষ্য করছি যে চট্টগ্রাম বন্দরে মাশুল বৃদ্ধি করা হয়েছে। যদিও বন্দর কর্তৃপক্ষ বলছে যে 1986 সালের পর প্রায় 4 দশক পর এবার এই মাশুল বাড়ানো হলো। তবে ব্যবহারকারীরা বলছেন যে সাম্প্রতিক যে ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি তাতে হঠাৎ করে প্রায় 41% মতো গড়ে মাশুল বাড়ানো হয়েছে। এটি তার দেশের অর্থনীতির জন্য একটি বড় চাপ, এটি নিয়েও আলোচনা চলছে। অর্থাৎ এই 2-3টি বিষয়কে কেন্দ্র করে কিন্তু চট্টগ্রাম বন্দরে একটি বলা যায় যে অস্থিতিশীল পরিস্থিতি বা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে বা এবং সেটিও চলছে। অনুপম, এবার আপনার কাছে অন্য প্রসঙ্গে জানতে চাই যে চট্টগ্রামের পোশাক শিল্পে প্যাসিফিক জিন্স আবার চালু হতে
হতে যাচ্ছে, কেন কয়েকদিন বন্ধ রাখা ছিল এবং শিল্প এলাকায় কর্মপরিবেশ কতটা স্থিতিশীল? প্যাসিফিক এই যে জিন্স যে প্রতিষ্ঠানটি, এটি মূলত চট্টগ্রামে ইপিজেড কেন্দ্রিক বিশেষ করে বেশ বড় একটি গ্রুপ এবং তাদের 8টি কারখানা অন্তত 35,000-এর মতো শ্রমিক কর্মচারী কাজ করে। তো সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি গত সপ্তাহে এই কারখানাগুলোর সবগুলো কারখানাতেই আমরা দেখেছি সেখানকার যারা অফিসিয়াল কর্মকর্তাবৃন্দ আছেন তাদের সাথে শ্রমিকদের একটি বলা যায় যে প্রাথমিকভাবে তাদের মধ্যে ঝগড়াঝাটি, পরবর্তীতে তারা শ্রমিকরা কিন্তু এই কর্মকর্তাদেরকে আটকে রেখে মারধরের মতো ঘটনাও ঘটেছে এবং সেই প্রেক্ষাপটে গত সপ্তাহে আমরা দেখেছি যে প্যাসিফিক জিন্স মালিক কর্তৃপক্ষ শ্রম আইনের মধ্য থেকেই তারা তাদের ফ্যাক্টরিগুলো লে অফ ঘোষণা করে এবং সেই প্রেক্ষাপটে একটি অনিশ্চিত পরিস্থিতি তৈরি হয় এবং আমরা এরপরে আসলে বিভিন্ন শ্রমিক সংগঠনের সাথে সরকারি বিভিন্ন বিশেষ করে শিল্প পুলিশ এবং যে ব্যবসা আছে তাদের মধ্যে আলোচনা হয়েছে এবং মালিক পক্ষের সাথে আলোচনা হয়েছে। গতকালকে আমরা দেখেছি যে প্যাসিফিক জিন্সের মালিক কর্তৃপক্ষ একটি নোটিশ জারি করেছে নতুন করে, তাতে আগামীকাল থেকে তাদের কারখানা কার্যক্রম আবার শুরু হবে বলে সেই নোটিশে জানানো হয়েছে এবং আমরা বিভিন্ন আলোচনা এই কারখানাগুলোকে ঘিরে শুনেছি। বিশেষ করে বিভিন্ন সূত্র থেকে বলা হচ্ছে যে এই প্যাসিফিক গ্রুপ জিন্স যেহেতু একটি বিশাল বড় একটি ফ্যাক্টরি গ্রুপ, তাদের অনেক ঝুট তৈরি হয়, অর্থাৎ ছেঁড়া কাপড় তৈরি হয়, সেটির ব্যবসা নিয়ে দ্বন্দ্ব এবং একটি পক্ষ ভেতর থেকে এই শ্রমিকদের উস্কে দিয়ে এই ঝুটের ব্যবসাটি নিয়ন্ত্রণ নিতে চায়, এই ধরনের একটি আলোচনাও কিন্তু বাতাসে আছে। অর্থাৎ তারাই মানে বাইরে থেকে একটি পক্ষ ইন্ধন দিয়ে শ্রমিকদের মধ্যে এই সংকট তৈরি করছে বলে আমরা বিভিন্ন জায়গায় এটি শুনছি। তারপরে এটি পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর খতিয়ে দেখার কথা। তবে বিষয় হচ্ছে, সুখবর হচ্ছে আগামীকালকে প্যাসিফিক জিন্সের কারখানাগুলো খুলছে। ধন্যবাদ অনুপম। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী অনুপম শীল। শিশু খাদ্য আমদানিতে 100% নগদ মার্জিন রাখার বাধ্যবাধকতা শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ব্যাংক ও গ্রাহকের পারস্পরিক সম্পর্কের ভিত্তিতেই শিশু খাদ্য আমদানি ঋণপত্র বা এলসি মার্জিন নির্ধারণ হবে। মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করে এই নির্দেশনা দেয় কেন্দ্রীয় ব্যাংক। এর আগে বাণিজ্যিক ব্যাংকগুলোকে কিছু নির্দিষ্ট পণ্যের আমদানির ঋণপত্র বা এলসি খুলতে শতভাগ নগদ মার্জিন বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। এসব পণ্যের মধ্যে ছিল অশস্য খাদ্যপণ্য, প্রক্রিয়াজাত খাদ্যদ্রব্য ও পানীয়। তবে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের নজরে আসে কিছু ব্যাংক আগের নির্দেশনার ভুল ব্যাখ্যা করে অপরিহার্য শিশু খাদ্যকেও 100% নগদ মার্জিনের আওতায় নিচ্ছে। এছাড়া সংশ্লিষ্ট আমদানিকারকদের উপর এই বাধ্যবাধকতা আরোপ করেছে ব্যাংকগুলো। ডিম মাংসের দাম নিয়ন্ত্রণে পশু খাদ্যের বাজারে নজরদারি প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। দুপুরে সাভারের প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটে এক কর্মশালায় তিনি আরও বলেন, পশু খাদ্যের দাম বাড়ায় খামারিরা ক্ষতির মুখে পড়েছে। তাদের ন্যায্য মূল্য নিশ্চিতে নজরদারির ওপর জোর দেন তিনি। এছাড়া পশু খাদ্যের মান নিশ্চিতেও কাজ করার কথা বলেন উপদেষ্টা। এ সময় ইলিশ ধরায় নিষেধাজ্ঞা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, গবেষণার ভিত্তিতেই নিষেধাজ্ঞার সময় নির্ধারণ করা হয়েছে। অনেকে যারা উপাদান বিদেশ থেকে আনেন আমদানি করে, সেগুলোর উপর অনেক কর থাকে, সেটা এক ধরনের তারা তাদের ব্যাখ্যা যে এরকম কারণে বাড়ছে। কিন্তু আবার কিছুটা আমার মনে হয় যে নিয়ন্ত্রণহীন অবস্থা আছে। এটাতে আমরা চিন্তা করছি যে এটাতে নীতি নির্ধারণী পর্যায়ে এটা আমরা আলোচনা করব। সপ্তাহের চতুর্থ কার্যদিবস ডিএসইতে 3.5 মাস পর লেনদেন নেমেছে 300 কোটির ঘরে। আগের দিনের চেয়ে 122 কোটি টাকা কমে লেনদেন হয়েছে 355 কোটি টাকা। তবে বুধবার ডিএসই এর প্রধান সূচক বেড়েছে 5.36 পয়েন্ট। শেয়ার দর বেড়েছে 36 ভাগের বেশি কোম্পানির। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 13.52 পয়েন্ট। বুধবার দিনের শুরু থেকে কিছুটা ইতিবাচক ছিল ঢাকার শেয়ার বাজার। প্রথম 10 মিনিটে প্রধান সূচক 16 পয়েন্ট বাড়লেও সময়ের সাথে সাথে শুরু হয় সূচকের উত্থান পতন। দিন শেষে ডিএসই সূচক 5.36 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5094 পয়েন্টে।
তবে মূল্যসূচক বাড়লেও ডিএসইতে আগের দিনের চেয়ে 122 কোটি 97 লাখ টাকার লেনদেন কমেছে। আজ মোট লেনদেনের পরিমাণ 355 কোটি 4 লাখ টাকা। হাতবদলে অংশ নেওয়া 397টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 145টি প্রতিষ্ঠানের শেয়ারের, কমেছে 178টি এবং অপরিবর্তিত 74টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম ওরিয়ন ইনফিউশন, দ্বিতীয় খান ব্রাদার্স, তৃতীয় অবস্থানে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স। শতাংশের দিক থেকে দরবৃদ্ধির তালিকায় প্রথম আরামিট, প্রিমিয়ার লিজিং দ্বিতীয়, তৃতীয় আফতাব অটোমোবাইলস। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক 13.52 পয়েন্ট কমে অবস্থান করছে 14,289 পয়েন্টে। লেনদেন 12 কোটি 26 লাখ টাকার শেয়ার। মেহেদি হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 6টি মিউচুয়াল ফান্ডের অর্থের অপব্যবহারের অভিযোগে শেয়ারবাজারের সম্পদ ব্যবস্থাপক কোম্পানি LR গ্লোবালের প্রধান নির্বাহী কর্মকর্তা রিয়াজ ইসলামকে আজীবনের জন্য পুঁজি বাজার থেকে নিষিদ্ধ করা হয়েছে। একই ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEর সাবেক চেয়ারম্যান শিবলি রুবায়াতুল ইসলামকেও আজীবনের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে কমিশন। মঙ্গলবার এক সভা শেষে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পুঁজি বাজার নিয়ন্ত্রক সংস্থা BSEC। এছাড়া অনিয়মে জড়িত থাকা 6 ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে 9 কোটি 11 লাখ টাকা জরিমানা করেছে সংস্থাটি। BSEC জানায় এই পদক্ষেপের মাধ্যমে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা এবং পুঁজি বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনা সহজ হবে। পুঁজিবাজারে কারসাজির সংখ্যা দিন দিন বাড়ছে বলে অভিযোগ করেছেন সাধারণ বিনিয়োগকারীরা। তাদের মতে অতীতের মতো এদের বিচার না হওয়ায় এই সংখ্যা বাড়ছে। বুধবার মতিঝিল পুরাতন DSEC বিল্ডিংয়ের সামনে ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর ফোরাম আয়োজিত প্রতিবাদ সমাবেশে তারা এমন দাবি করেন। বক্তারা বলেন, পুঁজিবাজারে তারল্য সংকট থাকলেও এই সমস্যার সমাধান করছে না কর্তৃপক্ষ। কারসাজিকারীদের বিরুদ্ধে কয়েকশো কোটি টাকা জরিমানা করলেও আদায় করতে না পারায় BSECর ব্যর্থতা রয়েছে বলে অভিযোগ করেন সাধারণ বিনিয়োগকারীরা। তারা বলেন, সংস্কারের নামে শেয়ার বাজার ধ্বংস করেছে সরকার। পুঁজিবাজার ঠিক না করতে পারলে BSEC চেয়ারম্যানের পদত্যাগের দাবি করেন তারা। মিউচুয়াল ফান্ড বিধিমালা করায় BSECর সমালোচনাও করেন বিনিয়োগকারীরা। যখন মার্কেট ক্র্যাশ করবে তখন তারা বসে আছে। এই জন্যই আমাদের কাছে তথ্য আছে 1000 পয়েন্ট বাড়ার পর সেল করে বসে আছে। তারা 1000 পয়েন্ট বাড়ার পর শেয়ার সেল করে বসে আছে। আবার মার্জিন রুল পাস করার পর যখন মার্কেট ক্র্যাশ করবে তখন তারা আবার শেয়ার কিনবে। এটা আপনারা কষ্ট করে এই জাতির জন্য, পুঁজিবাজারের জন্য একটু তথ্য নেবেন। আর এই ছিল আজকের সারাদিন অর্থনীতিতে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। ধন্যবাদ সবাইকে।